একটা হেঁচকা টান দিতে মেয়েটার পুরো শাড়ি খুলে নিচে পড়ে গেল। পরনে শুধু আর মাত্র 2টা কাপড়। মেয়েটা তখন কেমন 2 হাত দিয়ে মুখটা গুজে রেখেছে, আর এমন বিবস্ত্র অবস্থায় মেয়েটাকে দেখে নিজের ভিতর কাম ভাবটা পুরো জেগে উঠেছে। তাই আস্তে আস্তে ওর সামনে গেলাম। ওর মুখ থেকে হাতটা সরে দিয়ে দেখতে পেলাম কেমন ভয়ার্ত চোখ জোড়া দুটি পানিতে ছলছল করছে। গোলাপি রঙের ঠোঁট দুটি কেমন করে কাঁপছে। মনের ভিতর তখন কাম ভাবটা আরো তীব্র হয়ে গেল। মুহূর্তে ওর ঠোঁট দুটি আমার দখলে নিয়ে নিলাম। ও কেমন হাত দিয়ে বাধা দিতে গিয়ে পারল না। খাটের উপর ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম। খাটের উপর শুয়ে মেয়েটা কেমন ভয়ে কাঁপতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ 20,000 টাকার বিনিময়ে ও আমার সাথে রাত কাটাতে এসেছে। কি ভাবছেন টাকার কথা বললাম কেন? ও আমার নিজের বউ নয়, আর মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে এনেছি। পতিতা, হ্যাঁ একটা পতিতা মেয়ে। গভীর রাতে যখন মদ খেয়ে সিগারেট টানতে টানতে মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম, ঠিক তখনই অনুভব করতে লাগলাম কেউ আমাকে পিছন থেকে ফলো করছে। পিছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে আমার পিছু নিচ্ছে। মহিলা ছিনতাইকারী না তো? আমার সাথে আবার প্রায় 3 লক্ষ টাকার উপরে ছিল। প্রতিদিনই হাজার হাজার টাকার নেশা করি। বড়লোক ঘরের নষ্ট ছেলে আমি। বাবা মা কেউ নেই, আছে বুক ভরা কষ্ট আর কোটি কোটি টাকা। যাই হোক, মেয়েটার দিকে মাতাল অবস্থায় তাকালাম। দেখলাম মেয়েটা বোরকা পরে আছে। তখন একটু অন্য রকম লাগতে শুরু করলো। এই মেয়ে, এভাবে পিছু নিচ্ছিস কেন? মেয়েটা তখনও চুপ। কিরে, কথা বলছিস না কেন? মেয়েটা তখনও চুপ ছিল। মেয়েটার এমন নিশ্চুপ থাকার কারণ বিরক্ত হয়ে চলে আসতে লাগলাম। একটু পরে দেখলাম মেয়েটা আবারও আমার পিছু নিচ্ছে। ওই মেয়ে, তোর সমস্যা কি বলতো? কিছু বলতে গিয়ে থেমে গেল। কি বলবি বল, নয়তো আমার পিছু ছাড়। আমাকে কিছু টাকা দিবেন? নিচু স্বরে বলল মেয়েটি। টাকা চাওয়ার কথা শুনে একটু অবাক লাগলো। তোকে টাকা দিব কেন, আর কত টাকা দিব? জি, 10,000 টাকা দিলেই হবে। তোকে এতগুলো টাকা কেন দিতে যাব, আর লাভই বা কি? কথাটা শুনে মেয়েটা একটা দীর্ঘ শ্বাস ফেলল, আর তারপরে বলল, বিনিময়ে আপনি আমাকে সারা রাতের জন্য পাবেন। মেয়েটি তখনও নিচু স্বরে বলল, লাগবে না তোকে, টাকা দিতে পারবো না। এটা বলে হাঁটতে যাব, ঠিক তখনই ও আমার পায়ে ধরে গেল আর অনেক কান্নাকাটি শুরু করে দিল। প্লিজ আপনি না করবেন না, টাকাটা আমার অনেক প্রয়োজন। আর আমাকে দেখলে আপনি হয়তো না করবেন না, কারণ আমার ভিতর রূপ যৌবন সব আছে। প্লিজ আপনি না করবেন না। 10,000 না দিলেও 5,000 দেন, টাকাটা আমার অনেক দরকার। মেয়েটা কান্না করতে করতে বলল। তখন আমি বললাম, তো দেখি তো তুই দেখতে কেমন। বলার পরে মেয়েটা বোরকার নিকাবটা খুলে ওর মুখটা বের করলো। মুখটা খুলতে আমি কেমন অবাক হয়ে গেলাম। চেহারাটাতে এত পরিমাণ মায়া যে সেটা লিখে প্রকাশ করতে পারবো না। পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এমন একটা মেয়ে কিভাবে নিজেকে টাকার বিনিময়ে এভাবে অন্যের হাতে তুলে দিচ্ছে, ভাবতেই বেশ অবাক লাগছে। যাই হোক, মেয়েটাকে আমার হেভি লাইক হয়েছে, তাই 10 এর পরিবর্তে 20,000 টাকা দিব বলে মেয়েটাকে আমার বাসায় নিয়ে গেলাম। আজ সারা রাত ভোগ করব। এমন একটা সুন্দরী মেয়েকে ভোগ করব ভাবতেই মনের ভিতর কেমন খুশিতে নাচতে লাগলো। মদের নেশার চাইতেও তখন বেশি মেয়েকে ভোগ করার নেশাটাই আমার বেশি জাগ্রত হলো। যাই হোক, অযথা টাইম নষ্ট করা যাবে না। এবার গল্পে আসা যাক। মেয়েটাকে খাটের উপর ফেলে দিলাম। ও বাধা দিতে গিয়েও পারল না, শুধু চোখ দুটি বন্ধ করে রেখেছে, আর ওর ঠোঁট দুটি তখনও এভাবেই কাঁপতে শুরু করলো, যেটা লিখে প্রকাশ করতে পারবো না। ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটি আরও নিজের দখলে নিয়ে নিলাম। ও আবারও কেমন করে একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ দুটি বন্ধ করে ফেললো। ওর নাকের গরম বাতাস আমার মুখের উপর পড়ছে, পাগল করে তুলছিল আমায় তখন। ওই সময় ওর ঠোঁটের উপর আরো বেশি ঝড় বইতে লাগলো। ওর পুরো শরীরটা কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আর তখনই মেয়েটা নিজেকে কেমনে আমার কাছ থেকে ছুটিয়ে নিল। আর তখনই ও বিছানা থেকে উঠে রুমের এক কর্নারে চলে গেল। আর তখন ওর চোখ দিয়ে কেমন অশ্রু ঝরতে লাগলো। তারপরে আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটে বলতে লাগলো, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? যদি আপনি দয়া করে আমাকে একটু সময় দিতেন। মেয়েটার এমন আচরণ দেখে আমি একদমই অবাক হয়ে যাই, কারণ আজ পর্যন্ত অনেক পতিতাকে আমি ভোগ করেছি, কারণ মুখেই এমন কথা শুনিনি। তবে এই মেয়েটা যেন কেমন, মনে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে ও নিজেকে আমার কাছে তুলে দিচ্ছে।
আর নয়তো আমি ওকে জোর করে তুলে এনে এগুলো করছি। তারপর ওর প্রতি আমার কোনো মায়া লাগলো না, বরং রাগ হচ্ছিল। আমার খুব ভালো একটা মুহূর্ত নষ্ট করে দিল তখন আমি বললাম, এই পতিতা মেয়ে, এইদিকে আয়, তোদের মতো পতিতাদের এত ছাড় দেওয়ার সময় নেই। সো আমিও ওই রকম ভাবেই কাজ চালাবো, ওইদিকে তাড়াতাড়ি আয়। যতবারই মেয়েটাকে পতিতা বলেছি ততবারই মেয়েটা কেমন শিউরে উঠছে। মনে হচ্ছে মেয়েটার প্রত্যেকবারই পতিতা নামক শব্দটা শুনে শক খাচ্ছে। মেয়েটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে আবারও আমার দিকে আসছে। আর তখনই ওর শরীরটা কেমন কাঁপতেই লাগলো। সুন্দর মুখখানা একদমই লাল বর্ণ ধারণ করছে, চোখের কাজল একদমই লেপটে গেছে। আস্তে আস্তে ও বিছানায় শুয়ে পড়ল আর বলতে লাগলো, আপনি আপনার কাজ শুরু করে দেন, এমনিতেই আপনার অনেক টাইম আমি নষ্ট করে দিছি। এটা বলে মেয়েটা কেমন অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমার দরকার মেয়েটার শরীর। এত সুন্দরী একটা মেয়েকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমাকে ওকে ভোগ করতেই হবে। সুন্দরী মেয়েদের অহংকার অনেক বেশি, তাই তাদেরকে সুযোগ পেলে আমি কখনোই ছাড় দিই না। এর একটা কারণও আছে। যাই হোক, আমি সময় নষ্ট করব না। আমি আবারও বিছানায় গেলাম আর তখনই ওর ফোনটা বাজতে লাগলো। আর ও তখন আমার দিকে কেমনে করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ফোনটা ওর অনেক জরুরি। আর আমার ভয়ে সে ধরছে না। ফোনটা একের পর এক বাজতেই লাগলো। ও কেমন পাগলের মতো দিশেহারা হয়ে গেল, একবার ফোনের দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে। তখনই বললাম, এই পতিতা মেয়ে, ফোন ধর আর স্পিকার বাড়িয়ে দিবি। যদি তোর অন্য দলবল হয় তাহলে কিন্তু তোকে এখানেই শেষ করে দিব। ফোন ধরেই লাউড দে। ও মাথাটা নাড়ালো আর ফোন ধরার অনুমতি দেওয়ার পর মেয়েটা অনেক খুশি হলো। চোখে পানি থাকার পরও ঠোঁটের কোণে একতরফা একটু হাসি ফুটলো। তখন মেয়েটাকে সত্যি পরীদের চেয়েও হয়তো বেশি সুন্দর লাগছিল। ফোন ধরতেই ওপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। বলছে, মারে তুই কই আসিস? আমি আর বাঁচুম না। ডাক্তার কইছে আমারে বাঁচাইতে হইলে মেলা টাকা পয়সা লাগবো, আর আমাগো তো এত টাকা পয়সা নাই। তুই তাড়াতাড়ি আয়। ডাক্তার আমারে হাসপাতাল থেকে টাকার লাইগা বাড়ি যাইতে কইছে। টাকা দিতে পারলে আমার চিকিৎসা করব, নয়তো আর করব না। না মা, তোমার কিছু হইব না। আমি তোমারে বাঁচামো, তোমার কিচ্ছু হইতে দেব না। দরকার পড়লে নিজেকে শেষ করে দিব, তবু আমার বেহেশতকে টাকার জন্য শেষ হতে দিব না। তুমি একটু সহ্য করো, আমি টাকা নিয়ে আসতেছি। তখন ফোনের ওই পাশ থেকে বলল, মারে তুই কই? এই তো একটু বাইরে আছি আর আমি আসতেছি। এত রাইতে তুই বাইরে কেন? ভালো মাইয়ারা তো এত রাইতে বাইরে থাকে না। আর তুই যদি খারাপ কিছু করছস তাইলে কিন্তু আমি এমনই নিজেকে শেষ করে দিব। না মা, আমি খারাপ কিছু করছি না। আসলে শহরে একটা আঙ্কেলের কাছে আসছি। উনি তোমার এই কথা শুনে অনেকগুলো টাকা দিছে, আর টাকাগুলো নিয়েই আসতেছি। আর অনেক দূরের রাস্তা তো, তাই আসতে অনেক দেরি হইতাছে। আমি আসতেছি মা, তুমি আর একটু অপেক্ষা করো। বলেই ফোনটা কেটে দিল আর কেমন করে কান্না করতে লাগলো। বারবারই ওর চোখ মুছে নিজেকে ঠিক করে আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ওর চোখের পানি কোনোভাবেই থামছে না। ওর এই কথাগুলো শুনে মুহূর্তে আমি কোনো পাথরের মূর্তি হয়ে গেলাম। এ আমি কি করছিলাম এমন একটা অসহায় মেয়েকে? ছি আবিদ ছি, তুই এতটা খারাপ হইলি কি করে? তুই তো একটা সময় এমন ছিলি না। তুই তো একটা সময় প্রত্যেকটা মেয়েকে অনেক সম্মান শ্রদ্ধা করতি। আর সেই আবিদ তুই কিভাবে মেয়েদের প্রতি এত নীচ হতে পারলি? ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। হঠাৎ মেয়েটা বলে উঠল, আপনার টাইম নষ্ট হচ্ছে তো, প্লিজ আপনি আপনার কাজ শুরু করুন, আমি প্রস্তুত। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম চোখ দুটো কেমন কালো কাজলে লেপ্টে আছে, মুখখানায় কত মায়া জড়ে আছে। আর সেই মুখটা কিভাবে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। মেয়েটার প্রতি হঠাৎ এত মায়া হচ্ছে কেন? ওর মুখটাকে খুব আপন মনে হচ্ছে। ওর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে সোফায় বসলাম আর তখন একটা সিগারেট ধরালাম। সিগারেট টানতেছি আর ভাবতেছি মেয়েটার মায়ের কি এমন হয়েছে যার কারণে এমন একটা পথ বেছে নিচ্ছে। কাজ করে তো পারত নিজের মায়ের চিকিৎসা করাতে। ভাবতে সিগারেট টানতে লাগলাম। তখন খেয়াল করলাম মেয়েটা কেমন কাশতে লাগলো। হয়তো সিগারেটটা সহ্য করতে পারছে না, আর মেয়েটা ভয়েও কিছুটা বলতে পারছে না। শুধু আমার দিকে তাকিয়ে কাশতে লাগলো। সিগারেটটা নিভিয়ে দিলাম আর ওকে জিজ্ঞাসা করলাম, এটার গন্ধ সহ্য করতে পারো না? ভালোভাবেই বললাম, এদিকে আসো।
ও আমার দিকে আস্তে আস্তে আসতে লাগলো, আর তখনই বললাম সোফায় বসো। ও সোফায় বসলো। বসার পরে ওর শাড়িটা এনে ওকে আবার পরিয়ে দিতে লাগলাম। মেয়েটা তখন কেমন অবাক হয়ে আছে আর শাড়ি পরাতে বাধা দিচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো আমি দিচ্ছি বলে সংকোচ বোধ করছে, পরে ও নিজেই বলল, কি হলো, শাড়ি পরিয়ে দিচ্ছেন কেন? আপনি তো এখনো কিছু করেননি, আপনি আপনার কাজ করেন। আমার মুখ থেকে না শব্দটা শুনে মেয়েটা কেমন হতভম্ব হয়ে গেল আর চোখ দুটো বড় করে জিজ্ঞাসা করলো, কেন করবেন না? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমি আর বাধা দিব না, কোনো বাধা আসলেও বাধা দিব না। প্লিজ আপনি আপনার কাজ করুন। কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরলো। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পা ছাড়াতে পারছিলাম না। একটা মেয়ে কতটা মায়ের পাগল হলে, কতটা মাকে ভালোবাসলে মাকে বাঁচানোর জন্য নিজের সবকিছু অন্যের হাতে নিজের ইচ্ছা এভাবেই বিলিয়ে দিতে পারে, সেটা এই মেয়েটাকে না দেখলে কখনোই বুঝতাম না। দেখো, এই মুহূর্তে আমি কোনো কাজ করার মোডে নাই। আমি এখন কিছুই করব না। প্লিজ আপনি না করবেন না। টাকাগুলো আমার খুব দরকার। তাছাড়া আপনি নিজেই একটু আগে শুনেছেন আম্মু কি বলছে, টাকা ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না, যে কোনো মূল্যে আমার টাকা লাগবেই। আচ্ছা, তোমার মায়ের কি হয়েছে যার কারণে তুমি এই পথ বেছে নিয়েছো? মেয়েটা তখন হাউমাউ করে কান্না করে দিল আর কেমন ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমার মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলছে মাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। বুঝলাম, অনেক টাকা লাগবে, কিন্তু কাজ করেও তো তুমি টাকা জোগাড় করতে পারতে, এই পথে কেন আসলে? মেয়েটা একটু হেসে বলল। মেয়েটার এমন অদ্ভুত হাসি দেখে অনেকটা অবাকই হলাম। জিজ্ঞাসা করলাম, হাসছো কেন? সুষ্ঠু সুন্দরভাবে কাজ করার অধিকার হয়তো সৃষ্টিকর্তা কোনো সুন্দরী মেয়েকে দেয়নি, আর এই পথে আসতে আমাকে এই সমাজের মানুষ বাধ্য করেছে আমার ভাগ্য। আচ্ছা, তোমার এই পথে আসার গল্পটা আমাকে বলবে? খুব শুনতে ইচ্ছা করছে। খুব আগ্রহের সাথে বললাম। পতিতা মেয়েটি একটু হেসে বলল, জীবন কাহিনী শুনে আপনি কি করবেন? শোনার ইচ্ছা, প্লিজ বলো। মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা রাজি হলো। উপরের দিকে তাকে মেয়েটা একটা দীর্ঘ শ্বাস ফেলল আর তারপরেই বলতে লাগলো, জানেন, ছোটবেলায় আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মা আমাকে মানুষের মতো মানুষ করার জন্য অনেক পরিশ্রম করে। নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, নিজে কষ্ট করে আমার লেখাপড়া চালাতো। হঠাৎ করে একদিন বাসায় এসে দেখি মা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। অনেকগুলো টেস্ট করলো। টেস্টের টাকাগুলো মানুষের কাছ থেকে ধার করে পরিশোধ করি, কিন্তু রিপোর্টের পর জানা গেল মায়ের লিভার ড্যামেজ। এখন বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না। কিভাবে টাকা জোগাড় করা যায় সেটাই তখন ভাবতেছিলাম, কিন্তু কোনো উপায় পেলাম না। কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। চারিদিকে শুধু অভাব আর অভাব, আর সবকিছু কেমন কদাকার। আমি তখন সবকিছু অন্ধকার দেখছিলাম। কি করব বুঝে উঠে পারছিলাম না। বলেই আকাশের দিকে আর একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর অসুস্থ মাকে বাসায় নিয়ে গেলাম। মা বলল ঢাকায় মামার বাসাতে আসতে, কারণ আমার মামা অনেক বড় লোক। হয়তো বোনের অসুস্থতার জন্য উনি আমাদের হেল্প করবে। মায়ের কথা মতোই সেদিন প্রথম এই ঢাকা শহরে আসলাম। মামার বাসায় যেতে মামা অনেক খুশি, কিন্তু টাকার কথা বলতে মুখটা কেমন অন্ধকার করে ফেললো। মুখটা অন্ধকার করে বলল, আমাকে কিছুদিন থাকতে। উনি একটা ব্যবস্থা করবে। মাকে এই অবস্থায় ছেড়ে দূরে থাকতে খুব কষ্ট লাগছিল, তবুও থাকলাম, কারণ মাকে তো বাঁচাতেই হবে। এদিকে মামা মাকে একটা হসপিটালে ভর্তি করে দিল আর আমাকে ওনার কাছেই রেখে দিল। 2-3 দিন পর মামি সহ মামাতো বোনের কোথাও বেড়াতে গেল। বাসায় আমি একা শুয়ে আছি আর মায়ের কথাই ভাবছিলাম। হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকলো। তাকাতেই দেখলাম আমার মামা। আমি একটু হাসি দিলাম, কিন্তু সেই হাসিটা বেশি স্থায়ী হলো না। কেন? কারণ তখনই মামা দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। ভালো মানুষের পিছনে মামার এত জঘন্য একটা রূপ সেদিনই আমার কাছে প্রকাশ পায়, কিন্তু বুঝে ওঠার আগেই আমার মামা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। মামাকে বাবা পর্যন্ত ডেকেছিলাম। পায়ে হাত দিয়ে বারবার বলছিলাম, বাবা যে জায়গায় মামাও ঠিক একই জায়গায়, আমি তোমার মেয়ের মতো। কিন্তু সেদিন এই অসহায় মেয়েটা নিজের আপন মামার হিংস্রতার কাছ থেকেও রেহাই পেল না। এগুলো বলেই কেমন ফুপিয়ে কান্না শুরু করে দিল। ওর কথাটা শুনে আমি নিজেও কেঁদে দিলাম।
কি বলছে এই মেয়েটা? আর কিভাবে মানুষ এতটা নীচ হতে পারে? আল্লাহ, তুমি এর আগে ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দিলে না কেন? ওই জানোয়ারের বাচ্চাকে আমি মাফ করব না, আমি নিজে ওকে শেষ করে দিব। আমি তখন থরথর করে কাঁপতে লাগলাম। একটা মেয়ে কতটা কষ্ট পেতে পারে, কেনই বা এমন পরিস্থিতিতে আসে? ওকে না দেখলে বুঝতেই পারতাম না। মানুষ পতিতাদের অনেক খারাপ বলে, কিন্তু একটা মেয়ে কেন পতিতা হয়? কেন নিজের সবকিছু টাকার জন্য অন্যের কাছে বিলিয়ে দেয়? সেটা হয়তো সবারই অজানা। আর এগুলো ভাবতেই তখন শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলাম, তারপর? মেয়েটা ওপরের দিকে তাকিয়ে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেলল। তারপর কিছুক্ষণ নীরবতা। একটু পরে নীরবতা ভেঙে বলতে লাগলো, সেদিন আমার সবকিছু অনেক কেড়ে নিয়েছিল। প্রচন্ড ব্যথায় সেদিন বিছানা থেকে উঠতে পারেনি। ওনার হিংস্রতা এত বেশি ছিল যে আমাকে একটিও ছাড় দেয়নি। ওনার কাজ শেষে একটা কথাই বলছিল, তোকে ভোগ করে অনেক আনন্দ পেলাম, আর মনে রাখিস এগুলো যদি কাউকে বলিস তাহলে এই ভিডিওগুলো দেখ। আমাকে তখন একটা ভিডিও দেখালো, যেখানে মামার হিংস্রতাই দেখতে পেলাম। ভিডিওটা দেখিয়ে বলল, তোর এই ভিডিও আমি ভাইরাল করে দিব, তোর আম্মুর চিকিৎসার জন্য একটা টাকাও দেব না, তোর মা মরে যাবে। তখন নিজের কথা ভুলে গেলাম। মায়ের মুখখানায় মনে পড়ে গেল, মাকে কোনোভাবে মরতে দেওয়া যাবে না। তখন আমি চুপ করে গেলাম। এরপর থেকে মামা সহ তার অনেক বন্ধু মিলে প্রতিদিন আমাকে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করত, আর আমাকে দিয়ে মামা ব্যবসা শুরু করে দিল। তারপর একটা সময় মামা আর মায়ের চিকিৎসার জন্য আগের মতো টাকা দেয় না। মায়ের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। মামাকে কিছু বললে আমাকে পতিতা বলে মারধর করত। যখন দেখলাম মায়ের আর চিকিৎসা চলছে না, তখনই ওখান থেকে পালিয়ে বের হয়ে গেলাম। আর বের হয়ে আপনার কাছে। কথাগুলো বলে মেয়েটা থরথর করে কাঁপতে লাগলো আর প্রচন্ড কান্না করতে লাগলো। আমি তখন নিজেও নিজেকে শান্ত করতে পারলাম না। আর এই মেয়েটি কিভাবে নিজেকে শান্ত করবে? জীবনে অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি, কিন্তু কোনোদিন কারো এই পতিতা হওয়ার গল্প শোনেনি। শুধু ভোগ করে চলে এসেছি, জানতে চাইনি তাদের এই পতিতা হওয়ার কারণ। আর আজ যখন কোনো মেয়ের মুখে তার জীবন কাহিনী শুনলাম, নিজের বুকটাই তখন তাদের জন্য কষ্টে ফেটে যাচ্ছে। না, এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর করতে দেব না। ওর কষ্টের জীবন আমি এখানে শেষ করে দিব। কষ্ট ওর এখানেই শেষ। এবার ওর মুখে একটু হাসি দেখতে চাই। তখন বুঝতেই পারলাম মেয়েটা টাকার জন্য সব করতে পারে। এখন আমি তাড়িয়ে দিলে আমার কাছ থেকে চলে গিয়ে আবার অন্য কারোর সাথে মিশবে। তার চেয়ে ভালো এই মেয়েটাকে অনেক দিনের জন্য আমার কাছে রেখে দেই। তখনই বললাম, আমি তোমার পাশে থাকতে চাই, রাখবে তোমার পাশে? মেয়েটা একটু হাসি দিয়ে বলল, পতিতাদের সাথে থাকতে নেই, আর আমি ছেলে জাতটাকে এখন ঘৃণা করি। আপনি আমার কাজ শেষ করুন, এমনিতে রাত প্রায় শেষ পর্যায়ে। বুঝতে পারলাম ছেলেদের প্রতি ওর যথেষ্ট ঘৃণা জন্মে গেছে। এভাবে মেয়েটাকে আমার কাছে রাখতে পারবো না, অন্য একটা বুদ্ধি খাটাতে হবে। ওই যে একটা ব্যাগ দেখেছো, ওই ব্যাগে অনেক টাকা আছে, প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। আমি জানি এই 10 লক্ষ টাকা তুমি পতিতা পেশায় কয়েক মাসেও কামাতে পারবে না। তো আমি যদি তোমাকে ওই টাকাগুলো দিয়ে দেই, বিনিময়ে আমাকে কি দিবা? কথাটা বলতে মেয়েটা কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, আপনি যা চাইবেন তাই। দরকার পড়লে সারাদিন সারা রাত সবসময় আপনার সাথে কাটাবো, কিন্তু তারপর আমার মাকে বাঁচানোর জন্য টাকাগুলো দরকার, বলেই কান্না শুরু করে দিল। একটা শর্ত, তোমাকে আমি টাকাগুলো দিব। মেয়েটা বলল, কি শর্ত? কাল থেকে শুরু করে টানা 2 মাসের জন্য তুমি আমার, সবসময় আমার সাথে থাকতে হবে। যা বলবো তাই করতে হবে, কোনো কথাই না করতে পারবা না। এই 2 মাসে তোমার কাছে আমার যেটা ইচ্ছা সেটাই পূরণ করতে হবে। আমার সাথে রাত দিন সবসময় কাটাতে হবে। রাজি আছো? মেয়েটা বলল, আমি রাজি, তবু টাকাগুলো আমার চাই, আমার মাকে বাঁচাতে হবে। অবাক হয়ে গেলাম। মেয়েটা বিন্দু পরিমাণও ভাবার টাইম নিল না, এক কথায় সে রাজি। ভেবে বলছো তো? আমি ভেবে বলছি। ঠিক আছে, টাকাগুলো তুমি কালই পাবে, আর এখনই আমার সাথে চলো। কোথায়? আপনি আমার কাজ করবেন না? আমাকে তো সকালে বাসায় যেতে হবে। চুপচাপ এখন আমার সাথে চলো। হ্যাঁ। তখনই মেয়েটাকে আগে ওর শাড়িটা পরিয়ে দিলাম, আর ওকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বললাম। তারপর ওকে নিয়ে আমার গাড়িতে ওঠালাম। ও কেমন ভয়ে ভয়ে গাড়িতে উঠলো।
প্রচন্ড ভয় পাচ্ছে মেয়েটা। হয়তো ভাবছে তাকে কোথাও নিয়ে কিছু করে ফেলবো। গাড়ি ড্রাইভ করছি, হঠাৎই মেয়েটাকে বললাম, এই মেয়ে, এতক্ষণ আমার সাথে আছো, অথচ নামটাই জানি না, আর কাল থেকে তো তুমি আমার সাথেই থাকবা। তো নাম কি তোমার? জি মোসাম্মদ আনিক। না, জি মোসাম্মদ আনিকা আক্তার। খুব সুন্দর নাম, রূপের সাথে নামের অনেক মিল আছে। আর আমার নাম আবিদ, সবাই আবিদ বলেই ডাকে। এখন থেকে তুমিও আবিদ বলেই ডাকবা। আমি নাম ধরে ডাকতে পারবো না, স্যার বলে ডাকি। আমি যেটা বলছি চুপ করে সেটাই শুনবা, বুঝছো? বলো আবিদ। এবার বলো, গ্রামের বাসা কোথায়? আমরা এখন সেখানেই যাব। কিন্তু কোনো কিন্তু নাই। এদিকে তোমার আম্মুর অবস্থা অনেক খারাপ, তাই দেরি করা একদমই লাভ হবে না। তারপরে ওর থেকে ঠিকানা নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল, আর ওর আম্মুকে ওখান থেকে নিয়ে আসলাম। ঢাকাতে এনে বড় একটা হাসপাতালে ভর্তি করে দিলাম। তখনই আনিকা বলে উঠল, আপনার এই ঋণ কিভাবে আমি পরিশোধ করব? হয়তো নিজের জীবন দিয়ে দিলেও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। শোধ করার দরকার নেই। আর হ্যাঁ, শর্ত অনুযায়ী আজ থেকে আমি যা যা বলবো সব তোমাকে মানতে হবে। বলুন আমাকে কি করতে হবে? এখন থেকে আমাকে তুমি করে বলবা, আর আমার নাম ধরে ডাকবা। যদি এর ব্যতিক্রম হয় তাহলে এই না, আপনি যেটা বলবেন সেটাই করব। আবার আপনি, তুমি। তোমার আম্মু এখন ঘুমাবে। ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিয়েছে। আনিকাকে নিয়ে বাসায় আর আসলাম না, একদম কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিস দেখে আনিকা বলে উঠল, কাজী অফিসে কেন? আর কার বিয়ে? তোমার আর আমার? মানে অবাক হয়ে গেল। তুমি আমার কাছে 2 মাস পর্যন্ত আছো, আর আমি তোমাকে প্রতিটা পরিচয় আমার বাসায় রাখতে পারবো না। 2 মাসের জন্য আমার বউ হয়ে থাকবা। কথাটা শোনার পর আনিকা কেমন হয়ে গেল। 2 মাসের জন্য বিয়ে? আমি পারবো না এই বিয়ে করতে। দেখো, শর্ত অনুযায়ী তোমাকে করতে হবে। আর আমার সাথে 2 মাস ওইভাবে মেলামেশা করলে পাপের পরিমাণটা অনেক বেশি হবে। আর এভাবে করলে সেটা আর হবে না। মেয়েটা হাসছে। হাসছো কেন? হাসবো না তো কি করব? তোমরা বড়লোকরা পারোই বটে। তোমাদের কাছে সবকিছুই কেমন পুতুল খেলা মনে হয়, আর আমাদের পুতুল ভেবে কত কিছুই না করছো। সবই টাকা, তবে কষ্ট নেই। আমি পুতুল হয়ে তোমার খেলায় থাকতে রাজি আছি, কারণ এত কিছু জানি না। চলো। তারপর আনিকার সাথে শর্ত মোতাবেক বিয়েটা হয়েই গেল। 2 মাসের জন্য একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিলাম। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আপাতত একটা বাসর সাজালাম। বাসর ঘরে আনিকা বসে আছে। ঢুকতে আমাকে সালাম করলো। আরে আরে, সালাম করছো কেন? বাসর রাতে বাঙালি মেয়েদের এটাই করতে হয়। তবে এটা তো মাত্র কয়েকদিনের জন্য বিয়ে, তাই না? তবে একটা কথা মনে রাখবে, বাঙালি মেয়েদের বিয়ে বিয়ে, সেটা শর্তে কয়েকদিনের জন্যই হোক বা সারা জীবনের জন্য হোক। তারপরে আনিকাকে বিছানায় ওঠালাম আর জিজ্ঞাসা করলাম, একটা সত্যি কথা বলবে? আচ্ছা, বাসর রাতে তোমার কি কি ইচ্ছা ছিল? মেয়েটা হাসছে। এই মেয়ে হাসছে কেন? মেয়েটা হাসছে। এই মেয়ে হাসছো কেন? আপনি আমাকে ভোগ করবেন তো করেন, এত নাটকের কি দরকার? একদম চুপ করে থাকবা। আমি যেটা বলছি সেটাই করব। আমি যেটা বলছি সেটাই বলো। আমি একটা ভাড়াটে পতিতা, আমার কোনো ইচ্ছা নেই। তবে বাঙালি প্রত্যেকটা মেয়েদের খুব ইচ্ছা, বাসর রাতে লাল শাড়ি পরে স্বামীর ঘরে যাবে, তার সাথে নিজের সবকিছু ভাগাভাগি করে নেবে, আর তার সাথে অনেক গল্প করবে, আর সবসময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, কখনোই আলাদা হবে না। কথাগুলো বলেই মেয়েটা কেমন একটা দীর্ঘশ্বাস ফেললো। একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা বেশিরভাগ টাইমে দীর্ঘশ্বাস ত্যাগ করে। বুকের ভিতর কতটা কষ্ট থাকলে একটা মেয়ে বারবার এমন করতে পারে, সেটা হয়তো আমার ধারণার বাইরে। যাই হোক, মেয়েটাকে এত কষ্ট আর পেতে দিব না। তখনই আনিকাকে বললাম, খুব ভালো ধারণা আছে তো তোমার, কাজে লাগানো যাবে। কিসের কাজ? না কিছু না, তবে আজকে কিন্তু তোমাকে আর ছাড়বো না। বাসর রাত বলে কথা। মেয়েটা হাসছে। এই মেয়ে হাসছে কেন? আমার জন্য আর বাসর রাত? আমার মতো পতিতার সাথে তো প্রতিদিনই বাসর রাত। ওই মেয়ে একদম চুপ। আজ থেকে মুখে যেন পতিতার নামটাও যেন না আসে, আসলে খুব খারাপ হবে। দেখো, সত্যিটা তো আমাকে বলতেই হবে। বলো, কিন্তু আপাতত তুমি আমার বউ, সো আমার বউয়ের মতোই তোমাকে থাকতে হবে। মেয়েটা হাসছে। হায়রে বউ, তাও আবার 2 মাস। ওর কথাটা শুনে একটু অবাকই হলাম। তারপরে ওকে বললাম,
2 মাস হোক আর 2 দিন হোক, এখন তো তুমি আমার বউ, আর 2 মাস তোমাকে আমার স্ত্রী পরিচয় থাকতে হবে। বলতে মেয়েটা কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর ওকে খাট থেকে নিচে নামালাম আর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলাম। ও শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর হঠাৎই বলে উঠল, আমাকে কি কোথাও নিয়ে যাচ্ছ? আমার সাথেই চলো। কোথায়? আমার সাথে গেলেই বুঝতে পারবা। তারপরে মেয়েটাকে ছাদে নিয়ে গেলাম। অনেক রাত দেখে মেয়েটা একটু ভয় পেয়ে গেল, কিন্তু ছাদে উঠতেই ওয়াও কি সুন্দর ফুলের বাগান, আর আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। এটা বলে মেয়েটা আমার হাত থেকে ছুটে ছাদের উপর কেমন নিজেকে মুক্ত পাখির মতো মেলে ধরলো। ও একবার ফুলকে ধরছে আর একবার চাঁদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। রাতে চাঁদের আলোতে গোলাপ ফুলগুলোর সৌন্দর্য আনিকার সৌন্দর্যের কাছে হার মানছে। চাঁদের আলোতে মেয়েটাকে কেমন অপূর্ব সুন্দর লাগছে। সত্যি তখন আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ মেয়েটা আজ খুব খুশি। তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে মনে করে একটা ডাক দিয়ে বললাম, এই মেয়েটাকে যেন সবসময় এমন হাসি খুশি রাখতে পারি, আর কখনোই যেন ওকে কষ্ট না দিই। এটা বলে মেয়েটার দিকে তাকালাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা এক জায়গায় কেমন জড়সড় হয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে ওর এমন আচরণ দেখে ভয় পেয়ে গেলাম। আর তখন ও আমার সামনে এসে বলতে লাগলো, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আর সহ্য হচ্ছে না। হঠাৎই ওর মুখে এমন কথা শুনে আরো বেশি অবাক হয়ে গেলাম। একটু আগে যে মেয়েটা অনেক হাসি খুশি ছিল, আর মুহূর্তে ওর কি হয়ে গেল? নিজের পুরনো খারাপ অতীতটা তাকে কষ্ট দিচ্ছে না তো? এই মেয়ে কান্না করছে কেন? কথা বলো, আমাকে এখন নিয়ে যাও। কিন্তু কেন? আমার মতো একটা পতিতা এমন নিষ্পাপ ফুল ছুঁতে পারবে না, আর এই চাঁদের আলো আমার মতো বাজে মেয়ের উপর মানায় না, কেমন কদাকার দেখায়। এটা বলে মেয়েটা কান্না করতে লাগলো। এই তুমি এগুলো কি বলছো? একদম উল্টাপাল্টা বলবে না, এখন থেকে তুমি আমার বউ। এটা বলে ওর চোখের পানিটা মুছে দিলাম, আর ওর কপালের ঠোঁটের উষ্ণতা নিয়ে দিলাম, আর ওর চোখের পানিটা মুছে দিলাম, আর ওর কপালের ঠোঁটের উষ্ণতা এঁকে দিলাম। মেয়েটা তখন শুধু নির্বাক হয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আর তখনই মেয়েটাকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম, আর ও তখন কেমন কেঁপে উঠল। যখন আমার কাছ থেকে ওকে ছুটালাম, তখনও কেমন যেন আমার দিকে তাকিয়েই আছে। হয়তো আনিকা ভাবছে ওর সাথে আমি যা করছি সবই ওকে ভোগ করার জন্য বা তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার জন্য। কিন্তু আমার মনে শুধু একটা কথাই, যতদিন বেঁচে থাকবো কোনোদিনই আর এই মেয়েটাকে কষ্ট দেব না, সবসময় ওর পাশে থাকবো। ওকে নিয়ে ঘরে চলে আসলাম আর বিছানায় শুয়ে পড়লাম। আনিকা তখন আমার পাশেই শুয়েছিল। আর তখনই আনিকার কথাটা মনে পড়লো। একটু আগে বলেছিল বাঙালি মেয়েরা চায় সবসময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে। হয়তো ওর এমনটাই ইচ্ছা ছিল। যাই হোক, তখনই আনিকাকে জড়িয়ে ধরলাম, আর ও একদম চুপ হয়ে শুধু আমাকে দেখছিল। তখন ওর মাথাটা আমার বুকে রাখতে বলে, ওকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। আহ, কি নিষ্পাপ মুখ, একদম ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। তখন ওর কপালে আলতো করে একটা চুমু দিতে ও কেমন জেগে উঠল, আর আমার দিকে একবার তাকিয়ে নিচু হয়ে গেল। তারপর দুজনে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খেয়ে দুজনেই হাসপাতালে আনিকার আম্মুর কাছে চলে গেলাম। ওর আম্মু তখন ঘুমাচ্ছিল, ওকে হাসপাতালে রেখে চলে আসলাম। আর আসার আগে ওকে বলে এসেছি কোনো কারণে যেন বাইরে বের না হয়, সবসময় আম্মুর পাশেই যেন থাকে, আর কোনো কিছু লাগলে আমাকে যেন ফোন দেয়। মেয়েটা শুধু মাথা নাড়ছিল। আমি অফিসে চলে গেলাম। আজ অনেকদিন পর অফিস যাচ্ছি। সবাই আমাকে দেখে আজ একটু বেশি অবাক, কারণ অনেকদিন অফিসে যাই না। যাই হোক, আনিকাকে নিজের লাইফে জড়ানোর সাথে সাথেই ভাবলাম নিজেকেও ঠিক করে ফেলি, ভালো হয়ে যায় আর ওকে নিয়ে সুখে থাকি। এর 15 দিন পর আনিকার আম্মু এখন অনেকটাই সুস্থ, কিন্তু আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে, আর একটা অপারেশনও করতে হবে। ওই অপারেশনের উপরে নির্ভর করবে ওর আম্মু বেঁচে থাকবে না পৃথিবী থেকে বিদায় নেবে। তবে ডাক্তার যতটা বলছে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই কথাগুলো আনিকা জানে না। সে জানে ওর আম্মু সুস্থ আছে, আর খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবে। আনিকা আমার লাইফে আসার পর আমি অনেক পাল্টে গেলাম। আমার অফিস সবকিছু এখন নিয়মিত চলে, তবে এখনো আমার একটা কাজ বাকি আছে। সেটা হলো আনিকার মামা ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দেওয়া। এখন প্রতিদিনই আনিকা আমার বুকে মাথা রেখে ঘুমায়, খুব শান্তি লাগে মনে। কিন্তু সবকিছুর ভিতরে আনিকা কেমন অস্বস্তি ফিল করত।
এই তো সেদিন রাতের বেলা। আনিকা, তুমি কি কাল আমার সাথে আমার অফিসে যাবে? আনিকা বলল, কেন? না, বলছিলাম কি আমার সাথে একটু ঘোরাঘুরি করলে হয়তো তোমার ভালো লাগতে পারে। ভালো? ভালো বলতে আমার জীবনে কিছুই নেই, সবই অন্ধকার। তবে আমার জন্য তোমাকে চিন্তা না করলেও চলবে। তুমি নিজের জন্য চিন্তা করো। ওর এমন কথা শুনে একটু হতাশ হলাম। তারপর আবারও বললাম, তোমার ভালো লাগতে পারে। পরের দিন সকালে আনিকাকে নিয়ে অফিসে গেলাম। সবাই কেমন আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার সব ফ্রেন্ডদের সাথে ওর পরিচয় করিয়ে দিলাম, আর সবাই আমাদেরকে স্বাগত জানালো। ঠিক তখনই আমার অফিসের ম্যানেজার আবার ওখানে আসলো। উনি আসার পরে আনিকা কেমন অস্থির হয়ে যাচ্ছিল, বারবার নিজেকে আড়াল করতে চাচ্ছিল। ঠিক তখনই ম্যানেজার বলে উঠল, স্যার, এই বিষয়টা কে, আর এখানে কেন? সবার সামনে কথাটা বলতে আনিকা কেমন ভয়ে কাঁপতে লাগলো, আর আমার মুখের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে লাগলো। সবাই তখন কেমন যেন আনিকার দিকে তাকিয়ে রইল। আনিকার চোখ বেয়ে গাল দিয়ে তখন পানি বের হচ্ছিল। ওর চোখে পানি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। ম্যানেজার সাহেব, ভদ্রভাবে কথা বলুন। এভাবে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? স্যার, যেটা সত্যি সেটাই আমাকে বলতে হবে। এই মেয়ে একটা পতিতা, চরিত্রহীনা, আর ওর সাথে আপনি কত টাকা দিয়ে ভাড়া করেছেন? মালটা কিন্তু হেভি। কি বললি কুত্তার বাচ্চা? এটা বলে সবার সামনে ম্যানেজারকে মারা শুরু করে দিলাম। সবাই তখন আমাকে থামাতে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এক পর্যায়ে সবাই ওরা ম্যানেজারকে বের করে দিল। আমার মাথায় তখন রক্ত উঠে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে আনিকাকে এভাবে কষ্ট দেওয়ার কারণেও খুব কষ্ট লাগলো। মেয়েটা আসতে রাজি ছিল না, আর আমার কথায় ও এসে সবার সামনে এভাবে সে নিজের দোষে আজ আবারও কষ্ট পেল। পুরনো অতীতটা ওকে ভোলাতে গিয়েও মনে করিয়ে দিলাম। ভাবতে নিজের উপর তখন রাগ হল। তখনই আনিকাকে খুঁজতেই দেখলাম আনিকা নেই। কোথায় গেল? ওকে খোঁজা শুরু করলাম, কিন্তু পাচ্ছিলাম না। বুকের ভিতর কেমন অস্থিরতা কাজ করছিল। ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে, তাহলে তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সব দোষ আমার। কেন যে ওকে এখানে আনতে গেলাম, কিন্তু ও কোথায়? খুঁজতে লাগলাম আনিকাকে, কিন্তু পাচ্ছি না। অফিসে দারোয়ানকে জিজ্ঞাসা করতে বলল, ও নাকি বের হয়নি। তাহলে গেল কোথায়? খুব কষ্ট লাগছিল নিজের একটু ভুলের জন্য ওকে হারিয়ে ফেলবো না তো। হঠাৎ অফিসের একটা কর্মচারী এসে বলল, ও নাকি ছাদে গেছে। তাই আর এক মুহূর্ত দেরি করলাম না, একটা দৌড় মারলাম আর ছাদে চলে গেলাম। দেখলাম মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটার হাত ধরে ফেললাম। একটা চড় মেরে বললাম, এই তোর সাহস হলো কিভাবে এভাবে নিজেকে শেষ করে দেওয়া? মেয়েটা বলল, আমি বাঁচতে চাই না। আজ তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেছে। একদম কোনো কথা বলবে না, আমার কিচ্ছু হয়নি। ঠিক তখনই মেয়েটা আমার পায়ে পড়ে গেল। আজ আমাকে হেল্প করতে এসে আপনাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে, সবার সামনে আপনাকে কত ছোট হতে হচ্ছে। প্লিজ আনিকা, এভাবে বলো না। সব দোষ আমার। আমি তোমাকে না আনলে হয়তো তোমাকে এই অপমান সহ্য করতে হতো না। তুমি আমাকে মাফ করে দাও। তুমি এগুলো কি বলছো? আমার কোনো সমস্যা হয়নি। আমি তো পতিতা, তাই না? আর পতিতাদের এগুলো কোনো সমস্যা হয় না। তবে তোমার। এটা বলে আবার কান্না শুরু করে দিল। দেখো, একদম কান্না করবা না। আর মরতে যাচ্ছ। তুমি যদি মরে যাও তোমার মাকে বাঁচাবে। মায়ের জন্যই তো বেঁচে আছো। মায়ের জন্যই যে বেঁচে আছি, কিন্তু আমি যে আর নিতে পারছি না। ওই মানুষটা আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। এটা বলেই কান্না করতে লাগলো। কোন মানুষটা? না কিছু না। কোন মানুষ বলো আমাকে? বলো বলছি। ও আমাকে কিভাবে চিনলো? ও আমাকে চিনে, কারণ ওই আমার মামা। কথাটা শুনে মাথা নষ্ট হয়ে গেল। এই জানোয়ারের বাচ্চাটাকে আমি শেষ করার জন্য ভাবছি। এই জানোয়ারটা একটা মেয়ের সুন্দরভাবে বাঁচার অধিকার নষ্ট করে দিচ্ছে। যে জানোয়ারের বাচ্চা একটা পবিত্র দেহে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পবিত্র সম্পর্ক নষ্ট করে মেয়েটার অপবিত্র করেছে, সে আমার কোম্পানিরই ম্যানেজার। তাকে তো আমি শেষ করেই দিব। মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টের তা আমি বুঝিয়ে দিব। তুই মরার জন্য প্রস্তুত হ, কুত্তার বাচ্চা। আমাকে এই অন্ধকারে তুলে আনার কারণ কি? আর আপনি বা কে? বলল আনিকার মামা। আপনি সামনে আসুন আর আমাকে প্লিজ ছেড়ে দিন। আমাকে কেন তুলে এনেছেন? কেউ লাইটটা অন করো। ঠিক তখনই লাইট অন হয়ে গেল। আর লাইট অন হতেই উনি বলে উঠল, স্যার আপনি? ম্যানেজার সাহেব কেমন আছেন? খুব ভালো। আচ্ছা ম্যানেজার সাহেব, এভাবে ঘামছেন কেন? আমাকে লোক দিয়ে কেন উঠিয়ে এনেছেন? শুধুমাত্র কিছু হিসাব নিকাশের জন্য?
ওইগুলো তো অফিসে মেটাতে পারতেন, আর আমি সব হিসাব তো আপনাকে দিয়ে দিচ্ছি। ম্যানেজার সাহেব, অফিসের হিসাব অফিসে দিছেন, কিন্তু জীবনের হিসাব একটু মিলিয়ে নিব। মানে স্যার? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনাকে কিছু প্রশ্ন করব। করেন, তবে কি প্রশ্ন? বেশি কিছু না। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার ছেলে মেয়ে কয়জন? কেন? যেটা বলছি উত্তর দেন। এক মেয়ে আছে। খুব ভালো। আরেকটা প্রশ্ন, আপনি কি আপনার মেয়েকে রেপ করতে পারবেন? স্যার, মুখ সামলিয়ে কথা বলুন, নয়তো নয়তো কি একদম চুপ করে থাকবি জানোয়ারের বাচ্চা, নয়তো এখানে একদম ওপারে পাঠিয়ে দিব। আপনি এমন করছেন কেন? নিজের মেয়েকে রেপ করতে পারবি না, তাহলে কেন নিজের ভাগ্নিকে এই কাজ করলি? সেও তো তোর নিজের মেয়ের মতোই ছিল। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিছুই করিনি। আনিকা, এইদিকে আসো। বলতে আনিকা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে এসে উপস্থিত। আনিকা, ওকে শেষ করে দাও। এই নাও পিস্তল। না, ওকে আমি যেটা দিয়ে গুলি করে মারবো না, ওকে আমি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মারবো। না মা, আমাকে ছেড়ে দে মা। তুই তো আমার মেয়ের মতো, আমি না তোর মামা, আমাকে মারিস না। ঠিক তখনই আনিকা দা দিয়ে প্রথম আঘাতটা ওর ডান হাতে করলো আর বলল, এই হাত দিয়ে সেদিন আমার গায়ে প্রথম টাচ করেছিস। মা, তুই আমার মা, তুই আমার মেয়ের তুই আমার মেয়ে, আমাকে মারিস না। আমি তোর মামা, আমাকে মারিস না। আনিকা হাসছিল আর বলছিল। আনিকা হেসে বলল, মা বলছিস? ছি, তোর মুখে থুতু। কোথায় ছিল তোর মা যেদিন জানোয়ারের মতো একটা অসহায় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ছিলি? তুই মাপ পাওয়ার যোগ্য না, যে নিজের ভাগ্নিকে। ছি। এটা বলে আরো একটা আঘাত। তারপর আনিকা কেমন পাগলের মতো একের পর এক আঘাত করতেই লাগলো। হয়তো সেদিনের কষ্টের ঝাল আজ খুব ভালোভাবেই নিচ্ছে। মুহূর্তে ওর মামা শেষ। তারপর আনিকা তখনও উন্মাদের মতো আঘাত করতেই লাগলো। আর ওই পাপীকে এখানেই শেষ করে দিলাম। এমন পাপীর কোনো মাপ নেই। সমাজে যারা এমন কাজ করে তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর এত নিকৃষ্টদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই। ওদের মতো মানুষদের জন্যই সমাজের সৃষ্টি হয় হাজারো পতিতা, ধ্বংস হয়ে যায় হাজারো মেয়ের স্বপ্ন। বেছে নিতে হয় পতিতা বৃত্তিকে, নয়তো আত্মহত্যা করে চলে যেতে হয় পরপারে। আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম, আর দুজনে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খুব ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। ঠিক তখনই আনিকাও আমার পাশে শুয়ে পড়ল। আনিকাকে একটা টান দিয়ে বুকের উপর তুলে নিলাম। ও তখন একদম চুপ আছে। এই মেয়ে, বালিশে শুয়েছিলে কেন? তোমার বলছে না সবসময় আমার বুকের উপর মাথা রেখে ঘুমাবা? মেয়েটা হাসছে। এই মেয়ে হাসছে কেন? হাসবো না তো কি করব? দুদিন পর তো এমনিতেই বালিশে ঘুমাতে হবে, তাই না? আর তো মাত্র 26টা দিন বাকি আছে, তাই না? এরপরই তো আমার 2 মাস শেষ। তবে যাই হোক, তোমার প্রতি চির কৃতজ্ঞ। ওর মুখে কথাগুলো শুনে অবাক লাগছিল, কারণ দিনগুলো আনিকা যে এত ভালোভাবে হিসাব রাখবে বুঝতেই পারেনি। সময় যেতে যেতে যে এতগুলো দিন চলে গেল সেটাও বুঝতেই পারেনি। কিন্তু ও কি বুঝতেছে না? আমি ওকে এখন ভালোবাসি বলে ওর পাশে আছি। কি হলো আবির, চুপ কেন? না, এমনিতেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। বলো। এই যে তুমি সেই প্রথম দিন থেকে আমার এত উপকার করছো, তারপর আবার শর্ত মোতাবেক বিয়ে করে এতগুলো টাকাও দিয়েছো, আজ আবার আমাকে একটা জানোয়ারকে শেষ করতে সাহায্য করেছো, সবই তো আমাকে ভোগ করার জন্য, তাই না? তাহলে আমাকে তো এখনো ভোগ করনি, কিন্তু কেন? ওর কথাটা শুনে বুকটা কেমন ধুক করে উঠল। উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেই বললাম, ও কি ভাবছে এগুলো? ও কি এখনো বুঝতে পারছে না ওকে ভোগ করার জন্য আমি এগুলো করছি না, ওকে ভালোবাসি বলে এগুলো করছি? তখনই ওর নরম সুরে বললাম, জানো আনিকা, সবকিছু মানুষ ভোগের জন্য করে না। আর হ্যাঁ, তোমাকে ভোগ করার ইচ্ছা থাকলে তোমার পাশে না থেকে হয়তো তোমাকে প্রতিদিনই ভোগ করতে পারতাম। আর তুমি আমার সাথে এগুলো রাত কাটিয়েছো, কিন্তু কিন্তু তোমাকে শুধু আমার বুকের উপর রেখে জড়িয়ে ধরেই ঘুমিয়েছি। এছাড়া তোমার সাথে অন্য কোনো ধরনের বিহেভিয়ার করিনি, যেটা দিয়ে প্রমাণিত হয় আমি তোমাকে ভোগ করতে চাচ্ছি। মেয়েটা চুপ। আচ্ছা ঘুমাও, এমনিতেই আজ অনেক ক্লান্ত তুমি। তারপরে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকার কারণে ঘুম খুব তাড়াতাড়ি চলে আসলো। আনিকাকে আজ 5 দিন পর ওর আম্মুর কাছে নিয়ে যাচ্ছি। এর ভিতর মেয়েটা অনেকবার যেতে চাইলেও ওকে যেতে দেয়নি, কারণ এই কয়েকদিনের ভিতর আনিকাকে গোপন রেখে ওর আম্মুর অপারেশন করিয়ে ফেলেছি। অপারেশন করার আগে খুব ভয়ে ছিলাম, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে আনিকার আম্মু শেষ হয়ে যেত। আর আল্লাহ না করুক এমন হলে হয়তো আমাকে ভুল বুঝতো, কারণ ওর অগোচরে কাজটা করা ঠিক হয়নি।
তবু করলাম, কারণ মেয়েটা বড্ড বেশি মায়ের পাগল। মাকে ছাড়া সবকিছু ওর কাছে অর্থহীন। আর যদি ও জানে ওর আম্মুর অপারেশন হবে, তাহলে হয়তো ও নিজেকেই ঠিক রাখতে পারতো না। তাই একটু বেশি রিস্ক নিয়ে ওর অজান্তেই কাজটা করে ফেললাম। যাই হোক, ওর আম্মু এখন অনেক ভালো আছে। হাসপাতালে যেতেই ডাক্তার বলে উঠল, আবিদ সাহেব, রোগী আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সামনের সপ্তাহতেই ইচ্ছা করলে নিয়ে যেতে পারবেন। তবে ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন, অপারেশনের রোগী বলে কথা। আমি মাথা নাড়লাম, আর ডাক্তারের এমন কথা শুনে আনিকা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, আর অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, অপারেশন? কিসের অপারেশন আর কার অপারেশন? আমি তোমাকে পরে বলছি, আগে চলো মাকে দেখে আসি। না, তুমি আগে বলো কিসের অপারেশন? ঠিক তখনই ডাক্তার বলে উঠল, আসলে আপনার মায়ের একটা অপারেশনের দরকার ছিল, আর ওটা অনেক রিস্কের অপারেশন। তাই আবিদ সাহেব আপনাকে কিছুই জানায়নি, কারণ এতে আপনি অনেক টেনশন করবেন। আর অপারেশনটা না করলেও আপনার মাকে বাঁচানো কোনো আশা ছিল না, হয়তো তখন উনি মরেই যেতেন। তবে যাই হোক, এখন আপনার মা সম্পূর্ণ বিপদমুক্ত। খুব শীঘ্রই আপনার মা ভালো হয়ে যাবে। এটা বলেই ডাক্তার চলে গেল। আর এই দিকে আনিকার চোখে পানি, আর ও আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমার ওপর কেমন রেগে আছে। আমি তখন আনিকার হাতে ধরলাম, আর ওর আম্মুর কাছে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমাদের কথায় আওয়াজ শুনে ওর মা জেগে উঠল, তুই এসেছিস মা? আর তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস নাকি? তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর ওষুধ খাবো না। এগুলো বলো মা, এগুলো বলো না মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি রে, খুব ভালো। এটা বলে মা মেয়ে কেমন একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। আর আনিকার মা কেমন করে আনিকার কপালে চুমু দিচ্ছে, আর কেমন করে বুকে আগলে রেখেছে। ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলাম না। ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তে চোখ দিয়ে চোখের নোনা পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। আর নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। বাবা মা যে কি জিনিস সেটা যে হারিয়েছে সেই ভালো জানে। খুব মিস করছিলাম বাবা মাকে। আমার মতো এতিমের কাছে যে বাবা মায়ের ভালোবাসার মূল্য কতটা বেশি সেটা একমাত্র আমি জানি। ঠিক তখনই আনিকার মা আমাকে ডাক দিল, বাবা তুমি কান্না করছো কেন? আসলে মায়ের কথা খুব মনে করছে, খুব মিস করছি। কেন, তোমার বাবা মা কোথায়? না, ছোটবেলায় তারা মারা গেছে, এতিম করে চলে গেছে আমায়। কে বলেছে তুমি এতিম? আমি কি তোমার মা না? এইদিকে আসো বাবা। তখনই দৌড়ে ওনার কাছে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, আজ থেকে তুমি আমার ছেলে। আহ, কি শান্তি, কলিজাটা জড়িয়ে গেল। তখনই আমি বললাম, আচ্ছা আমি কি আপনাকে আজ থেকে মা বলে ডাকতে পারি? কেন পারবে না, অবশ্যই ডাকবে। খুব খুশি লাগছিল। আর তখনই একটা ফোন আসলো। আচ্ছা মা, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি, আপনারা কথা বলুন। যাও বাবা। তারপরে আমি বাইরে বের হয়ে গেলাম। প্রায় 20 মিনিট পর ভিতরে যাব, তখনই দরজার বাইরে থেকেই শুনতে পেলাম, মারে ছেলেটা কে? এই তো আমার ক্ষণিকের ফ্রেন্ড। মারে ছেলেটা অনেক ভালো রে। তুই জানোস ছেলেটা এই কয়টা দিন কিভাবে আমার পিছনে খাটছে, কত সময় আমার পিছনে শেষ করছে, সারাটা দিন আমার সেবা করেছে। তোমার অপারেশন হয়েছে আমাকে বলনি কেন? আমি নিষেধ করছিলাম, কারণ তুই শুনলে অনেক ভেঙে পড়বি। তাই যাই হোক, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। এমন একটা ছেলে যদি আমার থাকতো। থাক মা, আর বলো না। কেন? কারণ ও অনেক বড় লোক। তারপরে রে মা, আমার মনে হয় ওই ছেলেটা তোরে ভালোবাসে, নয়তো এটা করতো না। মা আর বলো না প্লিজ, ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। ওরা বড় লোক, তাই ওদের কাছে মেয়েরা খেলার পুতুল। খেলা শেষ হলেই সব শেষ। আর আমি তার যোগ্য না। আর অযোগ্য হয়ে আমি কারো পরিহাসের করুণার পাত্রী হতে চাই না। এটা বলে মেয়েটা কেমন কান্না করে দিল। বাইরে থেকে কথাগুলো শুনে নিজেরই অজান্তে কান্না চলে এলো। তার মানে এতদিন ওর মনে একটু ভালোবাসা আমি তৈরি করতে পারিনি, আর একটু জায়গাও তৈরি করতে পারলাম না। নাকি ওর অতীতের কারণে ও আমাকে ওর জীবনে জড়াতে চায় না। বাইরে থেকে একটা কাশির আওয়াজ দিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আনিকা তাড়াতাড়ি করে নিজের চোখের পানি মুছে ফেললো। আমি আর বেশি কিছু বললাম না। ভিতরে গিয়ে অফিসে কাজ আছে বলে বের হয়ে গেলাম। তারপর বাসায় এসে চুপ করে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম কি করব। ওর সাথে প্রায় 2 মাস কেটে গেল, 10টা দিন মাত্র বাকি। এতগুলো দিনেও কি ও আমাকে একটু বুঝতে পারলো না?
ভাবতে ভাবতে বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলতে দেখলাম আনিকা। আমার দিকে কেমন অবাক করা দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা। আস্তে আস্তে খাটের একটা কর্নারে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কোনো সমস্যা নাকি? আর কখন বাসায় আসছো? হয়তো আমি বাসায় এসে শুয়ে আছি আর ওকে জানাইনি বলে প্রশ্নগুলো করছে। এই তো হাসপাতাল থেকে সোজা বাসায় চলে আসছি। অফিসে যাওনি? না। কেন? এমনিতেই। খুব ভালো, কিন্তু আমাকে তো একটু বলতে পারতে। বলতে গিয়েও আনিকা আর কিছু বলল না, কথাটা অপূর্ণই রেখে দিল। আনিকার প্রতি খুব রাগ হচ্ছিল। ও কি একটু বুঝতে পারছে না তাকে আমি কতটা ভালোবাসি? ও কি আমাকে একটু বোঝে না, নাকি বুঝতে চায় না? ওর প্রতি বুক ভরা অভিমান নিয়ে চুপ করে শুয়ে রইলাম। তুমি খাবে না? না খেয়েই শুয়ে থাকবা? তোমার খেতে ইচ্ছে করলে তুমি খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো। আমাকে আর ডাকবে না। তুমি খাবে না? আর আমি ডাকবো না কেন? তোমাকে আর বলতে হবে না। আর আমি এভাবে বলার কারণে লজ্জিত। আসলে নিজের অবস্থানের কথাটা ভুলেই গেছি। আর তো মাত্র 10টা দিন, তারপরেই তো চলে যাব। ওর চলে যাওয়ার কথাটা শুনে বুকটা ফেটে কান্না আসছিল। খুব কষ্ট লাগছিল, মনে মনে বলছিলাম, হায়রে আনিকা, একটু রাগ দেখালাম বলে খুব সহজেই উল্টাপাল্টা বুঝে নিলে। কিন্তু তোমাকে ভালোবাসি বলে যে তোমার পাশে থাকতে চাচ্ছি সেটা তুমি হয়তো কখনোই বুঝবে না। এটা বলেই বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর ও কয়েকবার ডেকেছিল খেতে, কিন্তু ওর প্রতি একটু রাগ নিয়ে আবার নিষেধ করার কারণে আর ডাকেনি। চুপচাপ শুয়ে রইলাম। বুকটা খাখা করছিল। ওকে বুকের সাথে মিশিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরতে বলতে ইচ্ছে করছিল, আনিকা, খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আমাকে না কখনো ছেড়ে যাওয়ার কথা বলো না। কিন্তু সেদিন মনের ভিতরের আর্তনাদগুলো বুক ফেটে বের হতে পারল না। কিছুক্ষণ পর আনিকাও আমার পাশে শুয়ে পড়ল। প্রতিদিন পাগলিটাকে বুকে নিয়ে ঘুমাই। আমার বুকটা ওর জন্য বালিশ বানিয়ে দিই, কিন্তু আজ অভিমান করে ওকে আমার বুকে টেনে নিলাম না। ভাবলাম ও হয়তো আমাকে বলবে, আবিদ, আমি না তোমার বুকে অনেক শান্তি পাই। আমাকে সবসময় তোমার বুকের মধ্যেই রাখবা। আর আজকে আমাকে রাগ করে কেন বালিশে শুয়ে থাকতে বলছো? আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো। কিন্তু আফসোস, আনিকা এগুলো বলবে তো দূরের থাক, ওর কল্পনাতেও এগুলো আসে না। আর হয়তো আমার সাথে শর্তের কারণে যতটুকু থাকছে, নয়তো ও হয়তো আমার কাছে কখনোই থাকতো না। বিছানায় ওর ওপর দিকে মুখ করে বালিশে চোখ ভিজাচ্ছিলাম। লাইটটা অফ আছে, তাই হয়তো ওর চোখে আমার চোখের পানি পড়বে না। চোখের নোনা জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। হঠাৎই কারো চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। লাফিয়ে উঠতে চাইলেও তখন আমি উঠতে পারলাম না, কারণ এর আগেই আনিকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও, আমার সর্বনাশ করো না। মামা, তুমি না আমার বাবার মতো, তুমি তো জানোই না বাবা নেই। প্লিজ আমাকে এই পতিতালয়ে ফেলে যেও না, মামা, যেও না। কথাগুলো বলছিল আর মামা মামা বলে আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো আর ভয়ে কাঁপতে লাগলো। অনেক শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। হয়তো আমার বুকের ভিতর ও ঢুকেই যাবে, নয়তো আমার সাথে মিশে যাবে। আনিকাকে শান্ত করার জন্য ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও যেন শুনছেই না। এই আনিকা, আনিকা, তোমার কি হয়েছে? আর কোথায় তোমার মামা? ওনাকে তো তুমি নিজ হাতে শেষ করে দিছ। আনিকা, এই দেখো, এখানে কেউ নেই। আনিকা, এই দেখো, আমি আছি তো। কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না। একবার আমার দিকে দেখো। অনেক বলার পর আনিকা ধীরে ধীরে শান্ত হয় আর কেমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম মেয়েটা হয়তো বোঝে কোনো স্বপ্ন দেখে ভয় পাইছে। তখনও ও আমাকে জড়িয়েই ধরে আছে। ও হঠাৎই কি বোঝে যেন ও নিজেকে ছুটিয়ে নিতে চাইল, কিন্তু সেটা আর হতে দিলাম না। কারণ সেই মুহূর্তে আনিকাকে আমি আমার নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রইলাম। আর ও তখন কিছুই বলল না, চুপচাপ দেখছে। আনিকার মাথাটা তখন আমার বুকের মাঝে। তখন ওর মুখটা একটু সামনে আনলাম আর আস্তে করে ওর চোখের পানিগুলো মুছে দিলাম। অনেকক্ষণ পর আনিকা যখন স্বাভাবিক হয় তখন ওকে বলতে লাগলো, এই পাগলি, তোমার কিচ্ছু হবে না। এই পাগলটা যে তোমার কিচ্ছু হতে দিবে না, সবসময় এই বুকে আগলে রাখবে, কখনোই আলাদা হতে দিবে না। এই শোনো, আর কান্না করো না। চুপচাপ এই পাগলের বুক নামক বালিশটাতে ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একদম কথা বলবে না কিন্তু। তখন আনিকাকে আমার বুকের মধ্যে রেখে শুয়ে থাকতে বললাম।
ও আমার কথা শুনে চুপচাপ তাই করলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আসলে আনিকার চুলগুলো অনেক সুন্দর। ও যেমন সুন্দর ঠিক ওর চুলগুলো তেমন সুন্দর। অনেক বড় বড় চুল। ওর চুলগুলো কাঁধ ছড়িয়ে ওর কোমরের অনেক নিচে চলে যায়। যাই হোক, ওর মাথায় হাত বুলাতে বুলাতে মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়ছে বুঝতেই পারেনি। ফজরের আজান দিয়ে দিচ্ছে, এখনো আমার বুকেই ঘুমাচ্ছে। আর আমিও সারা রাত জেগে ওর মাথায় হাত বুলাতে লাগলাম। একদম ছোট বাচ্চাদের মতোই ওকে ঘুম পাড়াচ্ছি, আর ছোট বাচ্চাদের মতোই ও ঘুমাচ্ছে। একটা জিনিস তখনই মাথায় আসলো, এতদিন মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতাম, একদিনও খারাপ কিছু স্বপ্ন দেখেনি, ভয় পাইনি। আর আজ অভিমান করে ওকে বুক থেকে সরাতেই কেমন আবুল তাবুল স্বপ্ন দেখছে মেয়েটা। আর তখনই যতই রাগ করি না কেন ওকে আমার বুক থেকে আলাদা করব না। এবার সকালবেলা ওকে হাসপাতালে ওর মায়ের কাছে রেখেই অফিসে চলে গেলাম। একটু হাসি খুশি ভাবেই বসে আছি, ঠিক তখনই আমার অফিসের কলিগ মিম আসলো। ওর সাথে আমি আবার একদমই ক্লোজ, ভালো ফ্রেন্ড বললেও চলে। মিম এসেই বলল, স্যার একটা কথা বলবো, যদি রাগ না করেন। বলো। স্যারকে আজ অনেক খুশি খুশি লাগছে। স্যার কি আজ অনেক খুশি নাকি? না আসলে বুঝতে পারছি না স্যার, ব্যাপারটা ভাবিকে নিয়ে, তাই তো? তো কাল পহেলা বৈশাখে ভাবিকে নিয়ে কি কি প্ল্যান আছে? পহেলা বৈশাখ? কেন, আপনি কি জানেন না নাকি? কোন দেশে থাকেন স্যার? আরে থাকি তো বাংলাদেশে, কিন্তু বুঝতে পারছি আপনি তো চলে গেছেন ভাবির সাথে প্রেমের দেশে, আর যার কারণে সব ভুলে গেছেন, তাই না স্যার? কি হলো স্যার, ধরে ফেললাম? এটা বলে দুজনে হো হো করে হেসে উঠলাম। তখনই আমি ওকে বললাম, আচ্ছা মিম, পহেলা বৈশাখ তোমার ভাবিকে কিভাবে অনেক খুশি করা যায় বলো তো? আসলে স্যার, বাঙালি মেয়েরা তার স্বামীর কাছ থেকে তেমন কিছুই চায় না, শুধু চায় স্বামীর একটু ভালোবাসা। তবে কাল ভাবিকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে পারেন, এতে ভাবি অনেক খুশি হতে পারে। থ্যাংক ইউ মিম। কিন্তু দুজনে কি কি পরে গেলে ভালো হয়? স্যার, পোশাক বলতে কাল কিন্তু অবশ্যই ভাবিকে সাদা আর লাল রঙের মিশ্রণে একটা শাড়ি, খোপায় ফুল পরে সাজতে বলবেন। আর আপনি সাদা পায়জামা আর একটা লাল ফতোয়া বা পাঞ্জাবি পরে গেলে হয়তো অনেক ভালোই হবে। থ্যাংক ইউ মিম, এত এত থ্যাংক ইউ। এটা বলে অফিস থেকে বের হয়ে সরাসরি মার্কেটে চলে ওর জন্য একটা লাল সাদা মিশ্রণে একটা বৈশাখী শাড়ি সহ সব কিছু নিয়ে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। ওকে আর রাতে কিছুই দেখালাম না। খুব ভালো লাগছে, কাল সারাটা দিন মেয়েটার সাথে কাটাবো, ওর হাত ধরে হাঁটবো, ঘুরবো, অনেক মজা করব। রাতে খুশিতে ঘুমই আসছে না। আনিকাকে বুকে রেখে শুয়ে পড়ল, আর একটু পরপর ওর দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে লাগ। আমার পাগলিটাকে কাল আমি নিজ হাতে সাজাবো, কত সুন্দর লাগবে ওকে। ওইদিকে একটু পর পরই তাকিয়ে মুসকে মুসকে হাসছি। হয়তো ও আমাকে আজকে পাগল বলবে, কারণ বিষয়টা ও একটু অন্যরকম ভাবে নিচ্ছিল। যেভাবে নিক আমার কি, আমি তো খুব খুশি। অনেক অপেক্ষার পর সকালের আলো ফুটলো, আর তখনই সব কিছু ওর সামনে দিলাম। আনিকা, এই নাও। এটা কি? এটাতে বৈশাখী শাড়ি আছে, তুমি পরে এক্ষুনি তৈরি হও। আমি পাঞ্জাবি পরে আসছি। আমি তৈরি হব কেন, আর আমার জন্য এতগুলো কেন? আরে বোকা, আজ তো পহেলা বৈশাখ, তোমাকে নিয়ে আজ সারাটা দিন ঘুরবো। না, আমি যাব না। প্লিজ আনিকা, না করো না প্লিজ। না, আমি এগুলো পরবো না। ওর এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ এত আশা করেছিলাম, এত কি ভেবেছিলাম, আর ও সবকিছুই কেমন অগোছালো করে দিল। তাই মন খারাপ করে অন্য একটা রুমে গিয়ে বসে রইলাম। মন চাচ্ছিল সব কিছুই ছিঁড়ে ফেলি, তবে কিছুই করলাম না, মন খারাপ করেই বসে রইলাম। হঠাৎই দরজায় চোখ পড়ল। দরজায় চোখ পড়তেই চোখ আসমানে উঠে গেল, কারণ মেয়েটা পোশাকগুলো পরেছে। আনিকাকে যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি। ওর দিকে তাকিয়ে কেমন অবাক চোখে তাকিয়ে রইলাম। এই যে মিস্টার, হা করেই থাকবে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আনিকা, আমি স্বপ্ন দেখছি না তো, তুমি আমার সাথে যাবে? যাবো বলেই তৈরি হয়ে এসেছি। ওর এমন কথা শুনে মনের ভিতর লাড্ডু ফুটছিল। তখন আনিকাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বৈশাখী মেলায় দুজনে হাতে হাত ধরে অনেকক্ষণ ঘুরছিলাম। সব কাপলদের আর বিবাহিতদের জুটির ভিতর কেমন আমাদের জুটিটাই বেশি ভালো মনে হচ্ছিল। আর সাথে এমন একজন মানুষ আছে, তার জুটি কি খারাপ হতে পারে? ওর হাত ধরে বৈশাখী মেলার ভিতর হাঁটাহাঁটি করছিলাম। আহ, কত শান্তি। আনিকার হাত ধরে আজ হাঁটাহাঁটি করছি, তখনই মনে মনে বলতে লাগলাম, শুভ নববর্ষ, আর এই শুভ নববর্ষ আমার জন্য শুভ দিন। ভাবতেই কেমন খুশিতে মন আনচান করছিল। ঠিক তখনই
একটা ছোট বাচ্চা এসে আনিকার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো। বাচ্চাটা একদমই খালি গায়ে আর পরনে শুধু একটা শার্ট প্যান্ট, তাও সেটা অনেক নোংরা। বয়স আনুমানিক 8 থেকে 9। এটুকু একটা বাচ্চা এমন অবস্থায় দেখলে কার না বুকটা কেঁপে ওঠে। ওই বাচ্চাটা আনিকার কাপড় ধরে বলতে লাগলো, আফা 2টা টেহা দেন না, খুব খিদা লাগছে। দেন না আফা 2টা টেহা। আফা দেন না 2টা টেহা, খুব খিদা লাগছে। সূচনা, তোমার বাবা মা কই? বাপ মা নাইকা। তাহলে থাকো কই? রাস্তার সাইডেই। রাতে থাকো কই? স্টেশনের রাস্তার মোড়ে। দেন না 2টা টেহা, অনেক খিদা লাগছে। মেয়েটার সাথে কথা বলছিল আর আনিকার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। আর অপরদিকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল। বাবা মা না থাকলে জীবন যে কতটা কষ্টের হয় সেটা আমি বুঝি, কারণ আমারও যে বাবা মা নেই। পাঞ্জাবির হাতা দিয়ে চোখটা মুছে ফেললাম। মেয়েটার সাথে কথা বলে আনিকা আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম আনিকা ছোট মেয়েটাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই, কারণ আসার পথে ও টাকা নিয়ে আসেনি, যার কারণে কিছুই দিতে পারছে না। তখনই আমি মাটিতে হাঁটু গেড়ে পড়লাম। সাহেব 2টা টাকা দেন, আমার সাথে যাবে? কই নিয়ে যাবেন আমারে? তোমাকে ভালো একটা স্কুলে নিয়ে যাব, সেখানে তুমি বন্ধুদের সাথে গল্প করবা, লেখাপড়া করবা, খেলাধুলা করবা। যাবে আমার সাথে? যাবো, কিন্তু খাইতে দিবেন তো? আর কি কাম করতে হইব? আমি কিন্তু বেশি কাম পারি না। মেয়েটার কথাটা শুনে একদমই অবাক হয়ে গেলাম। এইটুকু একটা বাচ্চা মেয়ে কি বলে এসব? তোমার কাজ করতে হবে না, চলো আমার সাথে। আর তোমার আরো বন্ধু আছে? আছে। তাদের কাছে আমাকে নিয়ে যাও। আইন আমার লগে। তারপরে মেয়েটাকে ওই অবস্থাতে ওর গালে একটা চুমো দিয়ে কোলে তুলে নিলাম। আর মেয়েটাকে কোলে নিয়ে তাদের পাড়াতে চলে গেলাম। আনিকাও আমার সাথে। আনিকা শুধু অবাক দৃষ্টিতে আমাকে দেখছিল। যাই হোক, মেয়েটাকে নিয়ে একটা চিপা গলিতে ঢুকতেই দেখলাম আরো অনেকগুলো শিশু। তাদেরকে একজন মুরব্বী বয়সের লোক ভিক্ষার গান শেখাচ্ছে। দেখেই রাগ উঠে গেল। আর তখনই, এই বুড়ো, এগুলো কি শেখাচ্ছ? আপনার সমস্যা কি? যা খুশি তাই শিখামো। আমার অনেক সমস্যা, বাচ্চাদের দিয়ে এগুলো করানো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? ওদের খাওন তো আর আপনি দেন না। আজ থেকে ওদের খাবার আমি দিব। তাহলে আর দেরি করছেন কেন? এই হতচ্ছাড়াগুলোকে এক্ষুনি নিয়ে যান। নিয়ে যাবো, কিন্তু ওদের বাবা মা কই? বাবা মা, এগুলো সব পতিতাদের পোলামাইয়া। ওদের নষ্টামের ডাস্টবিনের ফসল। আচ্ছা, আমাকে ওদেরকে নিয়ে যেতে দিন। বললেই তো হবে না, এতদিন ধরে এগুলোর বড় করছি। এই টাকা কে দিবে? টাকা দিলে নিতে পারবেন, নয়তো আমি ওগুলোকে শেখাবই। কথাগুলো শোনার পর আনিকাও কেমন চুপসে গেল। ওদের জন্য মেয়েটার কত মায়া। ঠিক তখনই বললাম, কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা দিলে ওদের সবাইকে যেতে দিব। তারপরে আনিকাকে কিছুক্ষণের জন্য থাকতে বলে ওখান থেকে চলে আসলাম। আর প্রায় 30 মিনিট পর ওখানে টাকা নিয়ে গেলাম আর ওদেরকে নিয়ে আসলাম। তারপর সবাইকে একটা ইতিমখানায় নিয়ে যেতেই কয়েক শত ছোট শিশু আমার দিকে দৌড়ে আসলো। সবাই আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। আনিকা তখন আমার দিকে অবাক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক তখনই ওখানকার হুজুর এসেই বলল, স্যার, আল্লাহ আপনার কল্যাণ করুক। আজকে নতুন কাউকে নিয়ে এসেছেন? হ্যাঁ চাচা, আজকে এই শিশুগুলোকে নিয়ে এসেছি। এদের দায়িত্ব কিন্তু তোমার। আপনি এখানে থাকলে আমিও রাজি আছি। চাচা, ওদেরকে নতুন পোশাক পরাও আর ভালোভাবে গোসল করিয়ে দিও। আমরা আজ সারাদিন একসাথে অনেক মজা করব। আনিকা, তুমি আমার সাথে থাকবে তো? এটা বলতে না বলতে মেয়েটার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরতে শুরু করলো। আর ওর মুখ দিয়ে ও এমন ভাবে হাসতে লাগলো যেন ও অনেক খুশি। কি হলো আনিকা, থাকবে তো? হ্যাঁ আবিদ, আমি থাকবো। আর আমি সবার সাথে অনেক মজা করব। ঠিক তখনই সব বাচ্চাদের ডাক দিয়ে বললাম, বাবুরা, এটা তোমাদের নতুন আম্মু। ওকে সবাই আম্মু বলেই ডাকবা। বলতে না বলতেই সব শিশুরা দৌড়ে আনিকার কোলের দিকে দৌড়ে গেল। আর আনিকা ওদের জন্য মাটিতে বসে দুহাত বাড়িয়ে দিল। বাচ্চাগুলোকে একদম নিজের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাটিয়ে দিল। এই প্রথম আনিকাকে এত খুশি দেখে নিজের ভেতর এতটাই খুশি লাগছিল, যেটা আগে কখনো আমার লাগেনি। মেয়েটাও বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে মিশে গেল। বিকেলবেলা ওখান থেকে ভালো খাবারের আয়োজন করা হলো আর সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দিলাম। আনিকা নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে। কত ভালো লাগছে। ঠিক তখনই বাচ্চাদের খাওয়ানোর সময় ওর সামনে বসে পড়লাম আর হা করে বললাম,
ওদেরকে খাইয়ে দিবে আর আমাকে দিবে না? আনিকা তখনই একদম থ হয়ে গেল। কি গো, দিবে না খাইয়ে? আমারও তো খুব খিদে পাইছে। তোমাকে তো, এই দেখো এমন করছো কেন? খুব খিদা লাগছে তো বলে হা করে রইলাম। তারপরে আনিকা আমার মুখের দিকে হাতে খাবার নিয়ে হাত বাড়িয়ে দিল। আমি খেতে যাব ঠিক তখনই খাবারটা নিচে পড়ে গেল। তখন ওর দিকে তাকিয়ে দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আমাকে খেতে দিচ্ছিল। খুবই খারাপ লাগছিল, একটু খেতে চাইলাম তাও সেটা নিজ ইচ্ছাতে দিল না। হয়তো আমার জোর করার কারণে অনিচ্ছায় দিতে চেয়েছিল। চুপ করে উঠে গেলাম। আমাকে উঠে যেতে দেখে আনিকা কেমন জানি হয়ে গেল। আমি ওখান থেকে অন্য একটা কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম ও কি আমাকে কখনোই বুঝবে না। ঠিক তখনই কেউ আমার হাত ধরে টান দিল। তাকাতেই দেখলাম আনিকা। আনিকাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম আনিকা নিজ হাতে আমাকে ধরেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই বলল, কি হলো, চলে আসলে কেন? খাবে না? না সরি, আসলে কখনো কোনো ছেলেকে এভাবে খাইয়ে দেইনি তো, তাই নিজের কাছে অনেক সংকোচ বোধ লাগছিল। আপনাকে সরি বলতে হবে না, আসলে বুঝতেই পারিনি। সবকিছু সবার কপালে সয় না, আর খারাপ মানুষদের কপালে তো আরো সয় না। ভেবে নিব আমার কপালেও তাই। আনিকাকে হঠাৎই আপনি করে বললাম, সরি, চলো খেতে যাব। না যাব না, আর আপনি বাচ্চাগুলোকে নিয়ে যান, ওরা খাবে এখন। তুমি খাবে না? শুধু বাচ্চাদের কথাই কি ভাববে? আমি না খেলেও সমস্যা নেই, কিন্তু ওরা না খেয়ে থাকলে অনেক সমস্যা। বাচ্চাগুলোকে অনেক ভালোবাসা বুঝি, নিজের জীবনের থেকেও বেশি। যেদিন আমার জীবন থেকে ইভা নামক মেয়েটা হারিয়ে গেল সেদিন থেকে ওরা আমার সবকিছু। এই ইভা আবার কে? বাদ দিন, সময় হলেই বলবো। এখন ওদেরকে খেতে দিন। সাথে তো তোমাকেও যেতে হবে। ঠিক তখনই বাচ্চাগুলো আমাকে জড়িয়ে ধরছে আর বলছে, চলো না আব্বু, তুমি আমাদের সাথে খাবে, চলো না। তখন সবার কথাই খেতে গেলাম। তারপরে আনিকা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো, নিজ হাতে খাইয়ে দিল। খুব খুব বেশি ভালো লাগছিল। সারাদিন অনেক মজা আর আনন্দের মাঝেই বৈশাখ পালন করে দুজনে বাসায় চলে আসলাম। রাতে একা একা ছাদে বসে তারাদের সাথে উঁকি মারছিলাম। ঠিক তখনই আনিকা এসে হাজির। আবির, জানো আজকে আমি খুব খুশি। আজকের মতো কোনোদিন এত খুশি আমি হইনি। সত্যি তুমি অনেক ভালো। আমি আবার কি করলাম? এই যে এই দিন বাচ্চাদের এত ভালোবাসা আর তারাও তোমাকে কত ভালোবাসে। জানো আবির, তোমাকে আমি স্যালুট জানাই। কেন? কারণ তোমার ওখানে অনেক ছেলে বাচ্চাদের পাশাপাশি অনেক মেয়ে বাচ্চাগুলো আছে যাদের কোনো বাবা মা নেই। হ্যাঁ আছে তো। জানো এই মেয়েগুলো একদিন সমাজের নির্মমতায় একদিন পতিতা হয়ে যাবে। মানে কি? কি উল্টাপাল্টা বলছো এগুলো? আবিদ, যখন মেয়েগুলো আস্তে আস্তে এভাবে রাস্তায় বড় হবে তখন তারা হয়ে যাবে রাস্তার মেয়ে। তাদেরকে কেউ বিয়ে করবে না। অভাবের তাড়নায় খাদ্যের জ্বালায় তারা একদিন এই পতিতা পেশাই বেছে নিত, আর সমাজে তখন আরো পতিতা বেড়ে যেত। কথাটা বলে মেয়েটা কান্না করে দিল। বুঝতেই পারলাম না হঠাৎ আনিকা এগুলো কেন বলছে, আর কেনই বা এমন কান্না করে দিল। ঠিক কিছুক্ষণ পরে মাথায় আসতে লাগলো ও তো মিথ্যে বলেনি। মেয়েগুলো যখন একটু বড় হয়ে যেত, রাস্তায় থাকার কারণে মানুষ রূপী অনেক শেয়াল কুকুরের থাবার নিচে নিজেদের বলি দিতে হয়, আর একটা সময় ঠিকই খারাপ পথটাই বেছে নিত। কথাগুলো যদিও আগে কখনোই ভাবিনি, কিন্তু আনিকার এমন আচরণ দেখে মনের ভিতর ভাবনার সঞ্চার হতে লাগলো। আবিদ, তুমি না ওদেরকে কখনোই খারাপ হতে দিও না। খারাপ পথটা অনেক কষ্টের। একবার খারাপ হয়ে গেলে নিজেকে আর ভালো করা যায় না। এই তুমি এগুলো কি বলছো? সত্যি বলছি। পতিতা শব্দটাতে মাত্র 3টা অক্ষর, কিন্তু এর ভয়াবহতা যে কতটা খারাপ সেটা আমার মতো পতিতারাই জানে। ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিলাম। ওই কি বললি তুই? তোকে না বলছি কখনোই নিজেকে পতিতা বলবি না, সবকিছু ভুলে যেতে, হোলিকে সুন্দরভাবে জীবনযাপন করতে। আর আর একবার যদি নিজেকে পতিতা বলিস তাহলে মেরে ফেলবে, তাই তো? এই তুই এগুলো কি বলছিস? তোকে আমি মেরে ফেলবো? না রে, তোকে কখনোই মারবো না। নিজে মরে গেলেও তোকে মরতে দিব না। এটা বলে কান্না করতে লাগলাম, আর তখনই নিজের সমস্ত শক্তি দিয়ে আনিকাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, আনিকাও কাঁদছে, আর সেই কাদার মাঝখান থেকে আমার মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছিল, ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশি ভালোবাসি। সবসময় এই বুকে আগলে রাখবো তোকে। খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আনিকাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চোখের নোনা জল ফেলছিলাম আর কথাগুলো বলছিলাম। ঠিক তখনই আনিকা বলে উঠল,
তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলে আনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম। খুব বেশি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছি না। আনিকাও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। চাঁদের আলোতে ওর চোখ দুটো খুব চকচক করছে। আনিকাকে ঠিক তখনই বললাম, কেন আনিকা, আমি কি তোমার যোগ্য না, নাকি আমি খারাপ বলে এই যোগ্যতা হারিয়ে ফেলেছি? বিশ্বাস করো আনিকা, আমি একদম ভালো হয়ে যাব, কখনোই অন্যায় কাজ করব না। দেখো আবির, তুমি অনেক ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। ঠিক তখনই বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কেন আনিকা, এই কথা বলছো কেন? আমি কি তার যোগ্য না, নাকি অন্য কোনো কারণ আছে?